বিসমিল্লাহিররহমানিররহিম। প্রিয় শিক্ষার্থী, তোমরা সকলেই ভালো আছো। আর ভালো থেকে তোমরা বাড়িতে নিয়মিত লেখাপড়া করছো, এটাই আমাদের প্রত্যাশা। কোভিড-19 আমাদের মাঝ থেকে অল্প দিনের মধ্যে হয়তোবা বিদায় হয়ে যাবে, চলে যাবে, আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসবো। তো আজকে তোমাদের ক্লাস সপ্তম শ্রেণী বর্ষা অনলাইন ক্লাস, সকলকে স্বাগতম। তোমাদের সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আজকে পড়াবো অধ্যায় ষষ্ঠ, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা। আমাদের দেশ গণতান্ত্রিক দেশ। এই দেশে দেশ পরিচালনা করার জন্য নির্বাচনের ব্যবস্থা করা হয়। যে নির্বাচন বয়স্ক ভোটাধিকার বাংলাদেশি নাগরিক ভোট দিয়ে থাকেন, তাদের পছন্দের মতো যোগ্য প্রার্থীকে ভোটের মাধ্যমে নির্বাচন করা হয়। তো নির্বাচন আমাদের দুইভাবে হয়ে থাকে, একটা প্রত্যক্ষ নির্বাচন, একটা পরোক্ষ নির্বাচন। তো প্রত্যক্ষ নির্বাচনগুলো কি এবং পরোক্ষ নির্বাচনগুলো কি আমরা পরবর্তী জানব। তো নির্বাচন জনসংখ্যা একটি দেশের উন্নয়নের প্রধান শক্তি। একটি দেশের জনসংখ্যা তার আয়তনের সামঞ্জস্য হতে হয়, তবে এই জনসংখ্যা হতে হবে শিক্ষিত শিক্ষিত হতে হবে। এখানে আধুনিক গণতন্ত্রের অন্যতম ভিত্তি হল নির্বাচন। এই ব্যবস্থায় নাগরিকের একাধিক প্রার্থীর মধ্যেও তাদের পছন্দের যোগ্য প্রার্থী বেছে নেয়, এটা আমি আগে বলেছি। এই বেছে নেওয়ার ব্যাপারটি হয় গোপন ভোটের মাধ্যমে। ভোটের ফলাফলে জয়ী প্রার্থী স্থায়ী এবং জাতীয় পর্যায়ে সরকার গঠন, আইন প্রণয়ন ও শাসন পরিচালনায় অংশগ্রহণ করে। আমাদের দেশে উন্নয়নের ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, জাতীয় সংসদ ও রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন সরকার জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি করে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে উপযুক্ত প্রতিনিধি নির্বাচন করা গেলে কোন দেশে গণতন্ত্রের প্রাথমিক শর্ত পূরণ হয়। তো এখানে বলা হয়েছে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, তারপরে হলো জাতীয় সংসদ এবং রাষ্ট্রপতি নির্বাচন আমাদের হয়ে থাকে। এখানে নির্বাচনের ধারণা সাধারণত নির্বাচন হলো এমন একটি প্রক্রিয়া বা পদ্ধতি যার মাধ্যমে দেশের ভোটাধিকার প্রাপ্য নাগরিক তাদের প্রতিনিধি বাছাই করে। অন্যভাবে বলা যায় নির্বাচন একটি সাংবিধানিক প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে ভোটাধিকার প্রাপ্ত সকল নাগরিক ভোট দিয়ে রাষ্ট্রের শাসন কার্য পরিচালনার জন্য প্রার্থী নির্বাচন শাসন কার্য পরিচালনা করার জন্য ভালো প্রার্থী হবে, ভালো প্রতিনিধি হবে, দেশ পরিচালনার জন্য তাতে ভালো ফলাফল আসবে। নির্বাচনের প্রয়োজন, আমরা নির্বাচন কেন করব? তো আজকের দিনে একটি দেশের বা শহরের সকল মানুষ একত্রে মিলিত হয়ে আইন প্রণয়ন বা
দেশ শাসন করবে এটা সম্ভব নয়। এই জন্য জনগণকে তাদের প্রতিনিধি নির্বাচন করতে হয়, প্রতিনিধি তাদের হয়ে শাসন পরিচালনা করেন। এই প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয় জনগণের অংশগ্রহণে ভোট প্রদানের মাধ্যমে। ভোট দিয়ে জনগণ কেবল তাদের প্রতিনিধি নির্বাচন করে না, কিরকম শাসন ব্যবস্থা তারা চায় সে সম্পর্কে তাদের মতামত প্রকাশ করে। সেদিক থেকে আধুনিক রাষ্ট্র নির্বাচন কোনো বিকল্প নেই। বর্তমান বিশ্বে যত রকম শাসন ব্যবস্থা প্রচলিত আছে তার মধ্যে গণতান্ত্রিক সর্বোত্তম শাসন ব্যবস্থা বলে বিবেচনা করা হয়। আর নির্বাচন হলো গণতন্ত্রের ভিত্তি। গণতন্ত্রের মূল কথা হলো নাগরিক বা জনসাধারণের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ। আর নির্বাচন হলো জনমত প্রকাশের প্রধান ও বিধিসম্মত প্রক্রিয়া। সুতরাং নির্বাচন ছাড়া গণতন্ত্র চলতে আর আমি একে বলছি আমাদের রাষ্ট্র গণতন্ত্রের রাষ্ট্র, এখানে নির্বাচন হতে হবে। আর নির্বাচন ছাড়া একটা দেশের উন্নয়ন কিছুতেই সম্ভবপর নয়। সেটা হতে হবে সঠিক প্রতিনিধি, দেশ পরিচালনার জন্য যেন ভালো ব্যক্তি হয়। তো নির্বাচন পদ্ধতি দুই ধরনের, আমি আগে বলছি, একটা প্রত্যক্ষ, একটা হলো পরোক্ষ। তো প্রত্যক্ষ নির্বাচন হলো সরাসরি ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করা, এটা প্রত্যক্ষ। আর পরোক্ষ হলো প্রতিনিধি নির্বাচন করার পর প্রতিনিধিরা আবার নির্বাচন করবে, যেমন রাষ্ট্রপতি, জাতীয় সংসদের মহিলা সংসদ সদস্য, তাদের নির্বাচন করবে আমাদের প্রতিনিধি। এটা হলো পরোক্ষ। মানে আমরা ভোট দিয়ে তাকে প্রতিনিধি করবো, ওর প্রতিনিধি আবার রাষ্ট্রপতি এবং জাতীয় সংসদে মহিলা সংযুক্ত আসনে মহিলা নির্বাচন করবে, মহিলা সংসদ সদস্য নির্বাচন করবে। এটা হলো পরোক্ষ। তো প্রত্যক্ষ নির্বাচন, নাগরিক যখন সরাসরি ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করে তখন তাকে প্রত্যক্ষ নির্বাচন বলা হয়। আমাদের দেশে জাতীয় সংসদের সদস্য প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতিতে নির্বাচন হয়ে থাকে। এছাড়া স্থানীয় সরকার যেমন ইউনিয়ন পরিষদ সদস্য, চেয়ারম্যান, উপজেলা পরিষদ সদস্য এবং চেয়ারম্যান ও পৌরসভা কাউন্সিলর ও মেয়র এবং সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও মেয়র পদে প্রত্যক্ষ ভোটে নির্বাচন হয়ে থাকে। এই গেল প্রত্যক্ষ নির্বাচন। আমরা হলো পরোক্ষ নির্বাচন। এই পদ্ধতিতে নাগরিকরা সরাসরি ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করে না। আমি আগে বলেছি এখানে নির্বাচনটা হয় দুই ধাপে। প্রথমে নাগরিকরা সরাসরি ভোট প্রদানের মাধ্যমে জাতীয় সংসদের জন্য প্রতিনিধি নির্বাচন করে। তারপরে এই প্রতিনিধি ভোট দিয়ে চূড়ান্ত প্রতিনিধি নির্বাচন করে, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন আমি আগে বলেছি, এবং জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য নির্বাচন এরকম পদ্ধতি হয়ে থাকে। যেমন আমাদের দেশের রাষ্ট্রপতি ভোট দিয়ে সরাসরি ভোটে নির্বাচন হন না। সাধারণত নির্বাচনের সময় নাগরিকদের ভোট দিয়ে জাতীয় সংসদের সদস্য নির্বাচন করে। এই নির্বাচন প্রতিনিধি ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করা হয়। এইভাবে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্যরাও জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন না। জাতীয় সংসদের নির্বাচিত সদস্য এই আসনগুলো জন্য ভোট দিতে পারে। আমি আগে বলেছি প্রত্যক্ষ নির্বাচন সরাসরি বয়প্রাপ্ত নাগরিক সরাসরি ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করবে, এটাই হলো প্রত্যক্ষ নির্বাচন। যেমন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার এবং মহিলা মেম্বার। তারপরে আসা যায় উপজেলা পরিষদ চেয়ারম্যান, একজন মহিলা ভাইস চেয়ারম্যান এবং পুরুষ ভাইস চেয়ারম্যান। তারপরে জাতীয় সংসদে পরিসভায় পাওয়া যায় পরিসভা, মেয়র, তারপরে কাউন্সিলর সরাসরি ভোট হয়। সিটি কর্পোরেশন মেয়র এবং কাউন্সিলর সরাসরি ভোট দিয়ে প্রত্যক্ষভাবে তাদের নির্বাচন করা হয়। আর পরোক্ষ নির্বাচন যেটা আগে বলা হয়েছে, আমাদের প্রতিনিধিরা আবার ভোট দিয়ে বাংলাদেশের বিধানসভায় রাষ্ট্রপতি এবং সংসদ সদস্য মহিলা সংসদ মহিলা আসন যেগুলো আছে সেগুলো তারা ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করে। দ্বিতীয় ধাপে যেটা করা হয়। এখন আমরা পার্ট 2 চলে যাব। সেটা হলো বাংলাদেশের জাতীয় পর্যায়ে নির্বাচন প্রক্রিয়া।
তো জাতীয় ও স্থানীয় উভয় পর্যায়ে বাংলাদেশের মানুষ নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করে। এই প্রক্রিয়া তাদের হয়ে জাতীয় ও স্থানীয় পর্যায়ে সরকার গঠন এবং উন্নয়নের কর্মকাণ্ড পরিচালিত করে। আমি আগে বলেছি বাংলাদেশের জাতীয় এবং স্থানীয় পর্যায়ে প্রত্যক্ষ ভোটে আমরা ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করবো এবং তারা দেশ গঠনের জন্য কাজ করবে, জনগণের কাজ করবে, দেশ উন্নয়নের জন্য কাজ করবে। এটা হলো প্রক্রিয়া। তো জাতীয় সংসদ নির্বাচন, বাংলাদেশের আইনসভার নাম হলো জাতীয় সংসদ। এই এই সদস্য সংখ্যা হলো মোট 350 জন। তো তার মধ্যে 300 জন সরাসরি প্রাদেশিকভাবে ভোট দিয়ে 300 জন সংসদ সদস্য নির্বাচন করবেন এবং প্রতিনিধি নির্বাচন হওয়ার পর মহিলা সংরক্ষিত যেগুলো সদস্য রয়েছে তাদের আবার আমরা যে প্রতিনিধি নির্বাচন করার প্রত্যক্ষ ভোটে এই প্রত্যক্ষ প্রতিনিধিটা আবার ওই মহিলা সংরক্ষিত সংসদ সদস্য ভোট দিয়ে ওনারা আবার প্রক্রিয়া দিন কাজ করবেন। তো সেটা হলো 50টি, এই মোট হলো 350টি। এলাকা ভিত্তিক নির্বাচন হলো জাতীয় সংসদের 350 জন সদস্যই সমগ্র দেশে প্রতিনিধি করেন। আর এই 350 জনে সারা দেশ ব্যাপী তারা প্রতিনিধিত্ব করে থাকেন। তারা দেশের জন্য আইন প্রণয়ন করেন এবং অন্যান্য নীতি নির্ধারণে সিদ্ধান্ত নেন। জাতীয় সংসদ সদস্য মধ্য থেকেই সংখ্যাগরিষ্ঠ সংসদের সমর্থনে দেশের সরকার গঠিত হয়। এইসব দিক আলোচনা করলে এটাই জাতীয় পর্যায়ে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। এখন আসি রাষ্ট্রপতি নির্বাচন। আমরা আগে বলেছি আমি আমাদের যে 300 জন সংসদ সদস্য এবং মহিলা 300 জন সদস্য এরা আবার রাষ্ট্রপতিকে নির্বাচিত করবেন দ্বিতীয় ধাপে। এই হলো রাষ্ট্রপতি নির্বাচন। তো এখানে একটা কথা রয়েছে, তিন পর্যায়ে নির্বাচন এখানে হয়ে থাকে। একটা হলো জাতীয় পর্যায়ে নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন, আর একটা হলো গণভোট। তো এখানে জাতীয় পর্যায়ে নির্বাচন আলোচনা হলো, রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কে একটু ধারণা হলো। আর এখানে গণভোট, গণভোট হলো দেশের কোনো গুরুত্বপূর্ণ বা প্রতিনিধির বিষয়ে সরাসরি জনগণের মতামত গ্রহণের বা বাছাইয়ের জন্য যে ভোট অনুষ্ঠিত হয় তাকে গণভোট বলা হয়। বাংলাদেশের সংবিধান পঞ্চদশ সংশোধনের মাধ্যমে গণভোট ব্যবস্থা বাতিল করা হয়েছে, তবে বিশ্বের অন্যান্য দেশে গণভোট ব্যবস্থা চালু রয়েছে। এখানে বলা হচ্ছে তড়িৎ গতিতে কোনো সিদ্ধান্ত নিতে যে যদি প্রয়োজন হয় গণভোটের, তখন গণভোট দেওয়া হয় এবং গণভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত করা হয়। তো এখানে স্থানীয় পর্যায়ে নির্বাচন আমরা এখন আলোচনা করব। দেশের শাসন ব্যবস্থা উন্নয়ন কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কেন্দ্রীয় সরকারের অধীনে স্থানীয় পর্যায়ে আরো কয়েকটি প্রশাসনিক স্তর রয়েছে, যেমন গ্রাম অঞ্চলে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, শহর অঞ্চলের পৌরসভা, নগর বা সিটি কর্পোরেশন ইত্যাদি। এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো ইউনিয়ন পরিষদ এটা গ্রাম ভিত্তিক। এখানে বাংলাদেশে মোট 4553 ইউনিয়ন পরিষদ রয়েছে। প্রত্যেকটি ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রতি নির্বাচন মেয়াদকাল হলো 5 বছর। তো এখানে একজন চেয়ারম্যান থাকে। গোটা ইউনিয়ন প্রাপ্ত বয়স্ক ভোটারগণ সবাই ভোট দেবে এবং 9 জন থাকে সদস্য পুরুষ আর 3 জন থাকে মহিলা। 9 আর 3 হলো 12, চেয়ারম্যান হলো 1। এই 13 সদস্য ও চেয়ারম্যান সহ 13 জন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়, সেটা হলো ইউনিয়ন পরিষদ। তারপর হচ্ছে উপজেলা পরিষদ। উপজেলা বর্তমান দেশে 490টি উপজেলা রয়েছে। এখানে উপজেলায় একজন চেয়ারম্যান থাকে আর 2 জন সদস্য, একটা তাদেরকে ভাইস চেয়ারম্যান বলা হয়, একটা সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান আর একজন পুরুষ ভাইস চেয়ারম্যান।
উপজেলা চেয়ারম্যান সংশ্লিষ্ট এলাকায় নাগরিক প্রত্যক্ষ ভোটে 5 বছর ধরে নির্বাচিত হয়। এই ভোটগুলো আমাদের 5 বছরের জন্য হয়ে থাকে। তো পৌরসভা নির্বাচন, পৌরসভা শহর ভিত্তিক সরকার কাঠামো, এটা শহর ভিত্তিক, গ্রাম ভিত্তিক না। তো এখানে 325টি পৌরসভা আছে। একজন মেয়র, কয়েকজন কাউন্সিলর, সংরক্ষিত মহিলা আসনে কয়েকজন কাউন্সিলর নিয়ে পৌরসভা গঠিত হয়। তারা সবাই সংশ্লিষ্ট পৌরসভার বসবাসরত নাগরিক বা ভোটাধিকার প্রত্যক্ষ ভোটে 5 বছর ধরে নির্বাচিত হয়। একই কথা, প্রত্যেকটা নির্বাচন আমাদের 5 বছর ধরে স্থায়ী। পৌরসভা এটা হলো শহর ভিত্তিক, একজন মেয়র থাকবে আর কয়েকজন কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা সদস্য থাকবে। এমন সিটি কর্পোরেশন, আমরা এখন সিটি কর্পোরেশন বাংলাদেশে বর্তমানে 11টি সিটি কর্পোরেশন রয়েছে। এর মধ্যে হলো ঢাকা, উত্তর ঢাকা, দক্ষিণ চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও সিলেট। সিটি কর্পোরেশনের প্রধান হলেন মেয়র। প্রতিটি সিটি কর্পোরেশনে কয়েকটি ওয়ার্ড বিভক্ত থাকে। প্রতিটি ওয়ার্ডের জন্য একজন কাউন্সিলর থাকে। মেয়র ও কাউন্সিলর সবাই সংশ্লিষ্ট এলাকায় নাগরিক প্রত্যক্ষ ভোটে 5 বছর ধরে নির্বাচিত হয়ে থাকে। এখানে সামান্য একটু ব্যতিক্রম, আমরা এখন ব্যতিক্রম বলতে জেলা পরিষদ নির্বাচনের দিকে একটু যাব। সেটা হলো 3টি পার্বত্য জেলা ছাড়া বাংলাদেশের বাকি 61টি জেলায় একটি করে জেলা পরিষদ রয়েছে। একজন চেয়ারম্যান, 15 জন সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের 5 জন সদস্য নিয়ে জেলা পরিষদ গঠিত হয়। তারা সকলেই পরোক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়। এখানে বললাম একটা ব্যতিক্রম, এই যে পরোক্ষ কথা বলা হয়েছে, জেলা পরিষদের অন্তর্গত সিটি কর্পোরেশন, পৌরসভার মেয়র, কাউন্সিলর, উপজেলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য নিয়ে তারা নির্বাচিত হন। জেলা পরিষদের কার্যকাল হলো ওই একই কথা 5 বছর। এখন আসি পার্বত্য জেলা পরিষদ। বাংলাদেশের 3টি পার্বত্য জেলা রয়েছে। এগুলো হলো রাঙ্গামাটি, বান্দরবান আর হলো খাগড়াছড়ি। প্রতিটি জেলায় একটি করে পার্বত্য জেলা পরিষদ রয়েছে। একজন চেয়ারম্যান, নির্দিষ্ট সংখ্যক ক্ষুদ্র নিগোষ্ঠী ও বাঙালি সদস্য সমানে একটি জেলা পরিষদ গঠিত হয়। এখানে নিগোষ্ঠীদেরও বঞ্চিত করা হয় না, যেহেতু ওদের ওখানে বসবাস, তাদেরকেও এই পরিষদের মধ্যে আওতাভুক্ত। এই জেলা পরিষদে গঠিত তার সংশ্লিষ্ট পার্বত্য জেলার ভোটাধিকার প্রত্যক্ষ ভোটে নির্বাচন হয়ে থাকে। এখন আসি উপনির্বাচন। তো উপনির্বাচন বলতে এটুকু বোঝায় যে হঠাৎ করে কোনো এলাকার কোনো চেয়ারম্যান বা পৌরসভার কাউন্সিলর বা মেয়র বা সিটি কর্পোরেশনের বা জাতীয় পর্যায়ে কোনো সংসদ সদস্য পদত্যাগ করলেন বা হঠাৎ করে মারা গেলেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী তাদের আবার ভোট না হয়, আবার প্রত্যক্ষ ভোট, সেই ভোটে যে বিজয়ী লাভ করে তাকে আবার বিজিত বলে ঘোষণা করা হয়। এটাই হলো উপনির্বাচন। মানে কোনো আসলে নির্বাচন কোন সদস্য মেয়াদ পূর্তির পূর্বেই মারা গেলে, পদত্যাগ করলে কিংবা অন্য কোনো কারণে আসন শূন্য হলে উক্ত আসনে পুনরায় নির্বাচিত করে নতুন সদস্য বা জনপ্রতিনিধি নির্বাচন করতে হয়। একেই উপনির্বাচন বলে। একেই উপনির্বাচন জাতীয় স্থানীয় উভয় পর্যায়ে করতে পারে। আমি আগেই বলেছি যে উপনির্বাচন হওয়ার একমাত্র কারণ হলো প্রতিনিধি যদি পদত্যাগ করে বা মারা গেল বা কোনো কারণে সে পার্টিশন হলো, সেই ক্ষেত্রে জনগণের ভোটে, ওই এলাকার জনগণের ভোটে নির্বাচিত হন। এটাই হলো উপনির্বাচন। তো প্রিয় শিক্ষার্থী, তো আজকে আলোচনা বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সম্পর্কে আমরা জানলাম। তোমরা এগুলো ভালো করে সুন্দরভাবে উপলব্ধি করবে, খাতায় লিখবে।
তোমরা উপরে ক্লাসে গেলে নির্বাচন ব্যবস্থা সম্পর্কে আরো সুন্দরভাবে জানতে পারবে, বুঝতে পারবে। পরিশেষে তোমরা সকলে ভালো থাকো, সুন্দর থাকো, তোমাদের জীবন সার্থক হোক, এই প্রত্যাশায় আজকে আমি ক্লাস শেষ করলাম। সকলকে ধন্যবাদ।